ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ৫ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক, দেওয়ান পদে মসজিদগুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুকশিয়ার। দুয়েতে দিয়েছে ১৭৪৪ খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানি থেকে দাবি করেছিলেন ৩০ লক্ষ টাকা। তিনে দিয়েছে আশরাফ জাহ উপাধি পেয়েছিলেন নিজামুল মুলক। ৪, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। ৫, হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। ৬, গভর্নর জেনারেলের কাউন্সিল তৈরি হয় ৪ জন সদস্য নিয়ে। ২-এর আইতে দিয়েছে একটি বাক্যে উত্তর দাও, বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। পেশোয়া পদ নিয়ে অবশ্য মারাঠা সর্দারদের দ্বন্দ্ব চলতেই থাকে। সেই সুযোগে লর্ড ওয়েলেসলি মারাঠা শক্তির সঙ্গে সরাসরি সংঘাতের উদ্যোগ নেন। ১৮০২ খ্রিস্টাব্দে কোম্পানি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে সই করিয়ে নেয়। তাহলে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। আচ্ছা, লর্ড ওয়েলেসলি না বলে লিখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে দেবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। ২-এ দিয়েছে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজদৌল্লা। ৩-এ শূন্যস্থান পূরণ করো, কত সালে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল? ১৭৭৩। ৪-এ সত্য অথবা মিথ্যা বলেছে ১৮২৩ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার বিরোধিতা করেছিলেন। এটা সত্য, এটা বই ৪৫ পাতায় রয়েছে। ৩-এর আইতে বলেছে ১৭৬৫ খ্রিস্টাব্দে এলাহাবাদে দুটি চুক্তি কি কি? এই যে বলেছে ক্লাইভ অবশ্য বক্সারের যুদ্ধ জয়ের সুবিধাকে ধীরে ধীরে বিস্তৃত করতে উৎসাহী ছিলেন। ফলে বাংলা থেকে দিল্লি পর্যন্ত উত্তর ভারতের ক্ষমতা সরাসরি দখল না করে মুঘল সম্রাটের প্রতি মৌখিক আনুগত্য জানায় কোম্পানি। সেই মতো দ্বিতীয় শাহ আলম আর সুজাউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানি দুটি চুক্তি করতে উদ্যোগী হয়। সেই মোতাবেক ১৭৬৫ খ্রিস্টাব্দে এলাহাবাদে দুটি চুক্তি হয়। এক হচ্ছে চুক্তিগুলি অনুসারে প্রথম যেটা, কোম্পানিকে ৫০ লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসনভার ফিরে পান। কেবল কারা এবং এলাহাবাদ অঞ্চল অযোধ্যা থেকে আলাদা করে মুঘল বাদশাহের হাতে তুলে দেওয়া হয়। শাহ আলম দিল্লির অধিকার ফিরে পাওয়ার বদলে একটি ফরমান জারি করেন। সেই ফরমান অনুযায়ী বাংলা বিহারের উড়িষ্যার দেওয়ানির অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয়। তার বদলে কোম্পানি শাহ আলমকে বার্ষিক ২৬ লক্ষ টাকা দিতে অঙ্গীকার করে। এটা হচ্ছে দ্বিতীয় চুক্তি। অথবা বলেছে আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল? এই যে আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায়। নবাব ব্রিটিশ কোম্পানিকে ক্ষতিপূরণ দেন। তাছাড়া কলকাতায় নিজের দুর্গ তৈরি করা শুরু করে ব্রিটিশ কোম্পানি। এমনকি নিজেদের সিক্কা বা মুদ্রা তৈরি করার ক্ষমতাও তারা পায়। বাস্তবে আলীনগরের সন্ধি বাংলার নবাবের পক্ষে অসম্মানের আর ব্রিটিশ কোম্পানির পক্ষে সুবিধাজনক হয়েছিল। ক্রমেই ব্রিটিশ কোম্পানির সিরাজ বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে উঠতে থাকে। ২-তে দিয়েছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? ১৭৯২ খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল টিপু সুলতান আর কর্নওয়ালিসের মধ্যে। ৩-তে দিয়েছে দশসালা বন্দোবস্ত চালু হয় কেন? লিখবে যে দ্রুত ইজারাদারি বন্দোবস্তে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। অনেক ইজারাদারই গ্রাম সমাজের বাইরের লোক হওয়ার জন্য ঠিকমতো রাজস্ব নির্ণয় করতে পারেননি। ফলে অনেক ক্ষেত্রেই ধার্য রাজস্ব বাস্তব রাজস্ব আদায়ের থেকে বেশি হয়ে গিয়েছিল। সেই জন্য দেখা যায় ইজারাদারদের অনেকেই দেয় রাজস্ব শোধ করতে ব্যর্থ হয়। তাই ১৭৯০ খ্রিস্টাব্দে কোম্পানি দশসালা বন্দোবস্ত চালু করে। অথবাতে আছে কত সালে কে বাংলা নদীপথগুলি জরিপ করেন? ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলা নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। এবারে ৪-এর দাগে আসি। ৪-এর আইতে দিয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো?
লিখবে দেওয়ানির অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষে আর্থিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি ক্ষমতা বিস্তৃত হয়েছিল। মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা খরচ হয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি। তাছাড়া সুবা বাংলার রাজস্ব আদায় করার বেআইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তুলেছিল। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক আর নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজমউদ্দৌলার ওপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলে। অথবাতে আছে ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব আলোচনা করো। বাংলা তথা ভারতের ইতিহাসে মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব ছিল অপরিসীম। ফারুকশিয়ার প্রদত্ত ফরমানের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তক লাভ বাংলার বাণিজ্যের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। যেমন ইংরেজ ও নবাব সম্পর্কের অবনতি। ফারুকশিয়ারের ফরমানকে কাজে লাগিয়ে কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যে দস্তক প্রথার অপব্যবহার শুরু করে। ফলে নবাব মুর্শিদ কুলি খান ও তার পরবর্তী বাংলার নবাবদের সঙ্গে ইংরেজদের সম্পর্কের অবনতি ঘটে। বাণিজ্যিক অধিকারে আইনগত স্বীকৃতি। ফারুকশিয়ারের ফরমান লাভের পরে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য আইনগত স্বীকৃতি লাভ করে। কোম্পানির সুবিধা লাভ, দস্তকের সুযোগ নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বাণিজ্যিক প্রতিযোগিতায় অন্যান্য ইউরোপীয় ও ভারতীয় বণিক কোম্পানিগুলির তুলনায় অনেক বেশি সুবিধা পায় এবং ক্ষমতা ও মর্যাদা ভোগ করে। তাই ডক্টর সুকুমার ভট্টাচার্য ফারুকশিয়ারের ফরমানকে বাংলায় ব্রিটিশ বাণিজ্যের মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে উল্লেখ করেছে। দুয়েতে দিয়েছে কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল। লিখবে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি আধুনিক ইংরাজি ভাষায় অনুবাদ করাই ছিল জোন্সের লক্ষ্য। তিনি মনে করতেন এই চর্চার ফলে ভারতের শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া অনেক সুষম হবে। সেই সুষম বোঝাপড়ার ভিত্তিতে ঔপনিবেশিক প্রশাসন আরও সুগম হয়ে উঠবে বলে জোন্স মনে করতেন। অথবাতে দিয়েছে কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সেনানিয়োগ পদ্ধতি অনুসরণে স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ নেয়। উত্তর ভারতে কৃষকদের কোম্পানি সেনাবাহিনীতে নিয়োগ করা হতো, এমনকি তাদের সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখা হতো। সেনা নিয়োগের ক্ষেত্রে কোম্পানি পূর্ব প্রচলিত জাতভিত্তিক ধারণাগুলির বিরোধিতা করেনি। এইসব প্রথা মেনেই গড়ে ওঠে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহী বাহিনী। 5 আয়তে দিয়েছে পলাশির এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। লিখবে সূচনা। পলাশী যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয়ে ভারতে তাদের জয়যাত্রার সূচনা ঘটায়। অপরদিকে বক্সারের যুদ্ধে জয়ী হওয়ার পরে দেশে কোম্পানির রাজনৈতিক আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়। এক হচ্ছে ভাগ্য নির্ণায়ক যুদ্ধ হিসেবে পলাশী নয়, বক্সারের যুদ্ধই ছিল ভারতের ইতিহাসের ভাগ্য নির্ণায়ক যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল যদি ইংরেজদের প্রতিকূলে যেত তাহলে ভারতের ইতিহাস অন্যরকমভাবে লেখা হতো। 2 হচ্ছে ঔপনিবেশিক শাসনের দৃঢ়তা। পলাশীর যুদ্ধে জিতে কোম্পানি ভারতে ঔপনিবেশিক শাসনের প্রথম ধাপ অতিক্রম করেছিল, কিন্তু বক্সারের যুদ্ধে জিতে কোম্পানি ঔপনিবেশিক শাসনকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে। বাংলায় আধিপত্য প্রতিষ্ঠায় পলাশীর যুদ্ধে জিতে বাংলায় ইংরেজ কোম্পানির জয়যাত্রার সূচনা ঘটে, কিন্তু বক্সারের যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ শক্তিকে বাধা দেওয়ার মতো আর কোনো শাসক রইল না। ফলে বাংলায় কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার পথ নিষ্কণ্টক হয়। 4 হচ্ছে উত্তর ভারতে আধিপত্যের সূচনা। বক্সারের যুদ্ধে জেতার পর কোম্পানি বাংলায় নিজেদের আধিপত্যকে দৃঢ় করে উত্তর ভারতের দিকে নজর দেয়। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা কোম্পানির অনুগত শাসকে পরিণত হন এবং নাম সর্বস্ব মুঘল বাদশাহ কোম্পানির দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে সমগ্র উত্তর ভারত জুড়ে কোম্পানির আধিপত্যের সূচনা ঘটে। 5 আর্থিক লুণ্ঠনের সূচনায়। পলাশী যুদ্ধে জয়লাভের পর কোম্পানি বাংলার অর্থনীতিকে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে, কিন্তু বক্সারের যুদ্ধে জয়লাভের পর বাংলার বাণিজ্য ও অর্থনীতির ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। বাংলায়
কোম্পানির অবাধ অর্থনৈতিক লুণ্ঠন শুরু হয়। অথবাতে দিয়েছে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি লেখো। এই প্রসঙ্গে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কি হয়েছিল? মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধে ব্যক্তিগত ব্যবসার ভূমিকা। মীর জাফরের পর তার জামাই মীর কাসিমকে ব্রিটিশ কোম্পানি বাংলার নবাব পদে বসায়, কিন্তু মীর কাসিম ছিলেন দেশপ্রেমিক এবং স্বাধীনচেতা নবাব। তিনি কোম্পানির কর্মচারীদের বিনা শুল্কে ব্যক্তিগত বাণিজ্যকে মেনে নিতে পারেননি। আসলে ব্রিটিশ কোম্পানি দস্তক প্রথার ছাড় নিয়ে বিনা শুল্কে বাণিজ্য চালাতো। অপরদিকে দেশীয় এবং বিদেশি বণিকদের শুল্ক দিয়ে বাণিজ্য করতে হতো। এই শুল্ক বৈষম্যের কারণে নবাবের আর্থিক ক্ষতি হচ্ছিল এবং দেশীয় বণিকরাও বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিল। তাই নবাব হিসাবে মীর কাসিম দেশীয় বণিকদের ওপর থেকে বাণিজ্য শুল্ক তুলে নেন। এতে দেশীয় বণিকরা বাণিজ্যিক প্রতিযোগিতায় কিছুটা সুবিধা পেলেও নবাবী কোষাগার আরও বেশি করে অর্থ সংকটে পড়ে। অপরদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও নবাব মীর কাসিমকে এই পদক্ষেপে ক্ষিপ্ত হয়। ফলে কোম্পানি আর নবাবের মধ্যে এক বিরোধের পরিস্থিতি তৈরি হয়। দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কায়েম করার পর ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য হয়ে ওঠে যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে বাংলায় এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়, যার নাম ৭৬-এর মন্বন্তর। দুয়েতে বলেছে কিভাবে ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা। প্রথম হাতিয়ার উঠেছিল আচ্ছা, এটা ৫ নাম্বার আছে। তো এখান থেকে লিখবে যে মুঘল পুলিশ ব্যবস্থায় ফৌজদার, কোতোয়াল, চৌকিদারদের ক্ষমতা ছিল বেশি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখন এই ব্যবস্থাই চালু ছিল। ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তরের ফলে সামাজিক আইন শৃঙ্খলার অবনতি দেখা দেয়। সেই ক্ষেত্রে মুঘল আমলে পুলিশি ব্যবস্থা বিশেষ কার্যকরী ছিল না। তাই পুলিশ ব্যবস্থাকে ইউরোপীয় তদারকির অধীনে ঢেলে সাজানোর দরকার হয়ে পড়েছিল, কারণ ক্রমশ বাড়তে থাকা আইন শৃঙ্খলার অবনতি ঔপনিবেশিক শাসনের পক্ষে সহায়ক ছিল না। ১৭৮১ খ্রিস্টাব্দ পর্যন্ত পুরনো ফৌজদারি ব্যবস্থা চললেও শেষ পর্যন্ত ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হয়। ১৭৯৩ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানার দায়িত্ব পান দারোগা, তাদের নিয়ন্ত্রণ করত ম্যাজিস্ট্রেটরা। স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগারাই ছিল কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক। কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগারা সমঝোতা করে চলত, ফলে সাধারণ মানুষের ওপরে চলত জমিদার আর দারোগাদের যৌথ পীড়ন। ১৮১২ খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। তার বদলে গ্রামের দেখভালের দায়িত্বে দেওয়া হয় কালেক্টরকে। ফলে আবারও রাজস্ব আদায় ও আরক্ষার দায়িত্ব একজনেরই হাতে চলে যায়। রাজস্ব আদায় এবং পুলিশি দমনপীড়ন চালাতে থাকে রাজস্ব বিভাগের কর্মচারীরাই। কিন্তু এই রকম আপাত সংস্কারের মধ্যে দিয়ে পুলিশি ব্যবস্থাকে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা যায়নি। ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যে পুলিশি ব্যবস্থার নানা রকম সংস্কার করা হতে থাকে। শেষ পর্যন্ত ১৮৪৩ খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়। ক্রমে আলাদা পুলিশ আইন বানানো হয়। ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা। অথবা দিয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। সূচনা। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন খ্রিস্টান মিশনারিরা। খ্রিস্ট ধর্ম প্রচারের লক্ষ্যেই তারা ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গঠন করলেও তার পরোক্ষ প্রভাব পাশ্চাত্য শিক্ষা প্রসারের দ্বারা সমৃদ্ধ হয়। এক হচ্ছে ব্যাপটিস্ট মিশনারিদের অবদান। উইলিয়াম কেরি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডের মিলিত প্রচেষ্টায় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিস্টাব্দে। এই মিশনের উদ্যোগে সর্বপ্রথম বাংলা এবং অন্যান্য
26টি ভারতীয় ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশিত হয়। এই প্রতিষ্ঠানের প্রচেষ্টাতে মোট 126টি বিদ্যালয়ে প্রায় 10,000 ভারতীয় ছাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পায়। লন্ডন মিশনারিদের অবদান। লন্ডন মিশনারির প্রতিষ্ঠাতা রবার্ট মে চূড়ায় বেল পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে একটি স্কুল নির্মাণ করেন। লন্ডনের ক্ল্যাপহাম গোষ্ঠীর অন্যতম দুই সদস্য চার্লস গ্রান্ট ও মিস্টার উইলবার ফোর্স ভারতে ইংরেজি শিক্ষা প্রসারের পক্ষে প্রচার চালান। তারা যুক্তি ও তথ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে ভারতীয় সমাজের কুসংস্কারগুলি দূর করার জন্য ভারতীয়রা যাতে সব দিক থেকে পিছিয়ে না পড়ে তার জন্য ইংরেজি শিক্ষার প্রবর্তন ও খ্রিস্ট ধর্মের প্রচার প্রয়োজন। 3 হচ্ছে চার্চ ও স্কটিশ মিশনারিদের অবদান। চার্চ মিশনারি সোসাইটি কয়েকটি ইংরেজি বিদ্যালয় গড়ে তোলে। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলেকজান্ডার ডাফ কলকাতায় এসে ফিরিঙ্গি কমল বোসের বাড়িতে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, যা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত, একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন 1830 খ্রিস্টাব্দে। জেসুইট মিশনারিদের অবদান। জেসুইট মিশনারিরা প্রতিষ্ঠা করেন সেন্ট জেভিয়ার্স কলেজ 1860 খ্রিস্টাব্দে। বেলজিয়ামের জেসুইট মিশনারিরা গড়ে তুলেছিল লরেটো হাউস কলেজ। খ্রিস্টান মিশনারিরা যেভাবে একের পর এক ইংরাজি বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তাতে ভারতে ইংরাজি শিক্ষার বিস্তারে জোয়ার এসেছিল।